তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি বাংলা। যেমনটি তোমাদেরকে আমি বলেছিলাম কি তোমরা একদম ফ্রিতে প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে মাধ্যমিকে যারা 2027 পরীক্ষা দিতে চলেছো। তাই তোমাদের জন্য আমি এর আগে সিলেবাস দিয়ে দিয়েছি, কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না সমস্ত কিছু ডিসকাস করে দিয়েছি। আর আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 1টাকে কভার করব আর তোমাকে এমনভাবে পড়াবো যাতে তোমার একবার পড়ে নিলে পুরো ভালোভাবে একদম মাথার মধ্যে থেকে যায়। ঠিক আছে, তোমরা একবার তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে আর বলে দেবে কি এখানে তোমরা প্রত্যেক দিন ক্লাস পেয়ে যাবে, তাই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে। শুরু করছি আজকে আমাদের যে টপিক, সেই চ্যাপ্টারের নাম হলো বহির্জাত প্রক্রিয়া। আর এই বহির্জাত প্রক্রিয়ার ফলে যে সমস্ত ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেই ভূমিরূপের ব্যাপারে আমাদেরকে পড়তে হবে। নদীর দ্বারা ক্ষয়কার্যের ফলে আর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, হিমবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, আর যে আমাদের বায়ু রয়েছে বায়ু প্রবাহের ফলে যে ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেইগুলি পড়ব। তার আগে আজকে আমরা জানবো কি বহির্জাত প্রক্রিয়াটা কি। আর বহির্জাত প্রক্রিয়া তুমি বুঝতে পারবে তখনই যখন তুমি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই সমস্ত ব্যাপারে তুমি জ্ঞান রাখবে। তাহলে আমি একটি পয়েন্ট যেগুলি তোমাদেরকে কোথাও কেউ বলবে না, প্রত্যেকটি পয়েন্ট ডিসকাস করব। একবার তোমাদের বন্ধুদেরকে বাবু শেয়ার করে দিও। দেখো, ভূমিরূপ কাকে বলছো না, ভূমিরূপ তাকেই বলবো আমরা পৃথিবীর উপরিপৃষ্ঠের ভূমির আকৃতি, উচ্চতা, বন্ধুরতা এবং ঢাল প্রভৃতিকে সমন্বিত অবয়বকে আমরা বলি ভূমিরূপ। সমন্বিত মানে একসাথে মিলিয়ে তাকে আমরা বলবো ভূমিরূপ। যেমন তুমি যদি দেখো কোথাও তুমি এরকম উঁচু নিচু পাহাড় দেখতে পাবে যেটা এখানে রয়েছে, ঠিক আছে। তারপরে কোথাও তুমি দেখতে পাবে সমতল ভূমি, পৃথিবীর ওপরের ভাগ একদম মাটির, কোথাও কোথাও দেখবে একদম সমতল। তো কোথাও সমতল, কোথাও বন্ধুর, কোথাও ঢেউ খেলানো, এইরকম যে ভূমির আকৃতি, মাটির যে এই আকৃতি, একেই আমরা বলছি ভূমিরূপ। ঠিক আছে, এরপরে দেখো এই যে ভূমিরূপ কোথাও উঁচু কোথাও নিচু, কেন উঁচু কেন নিচু স্যার, না একে গঠনকারী কিছু প্রক্রিয়া রয়েছে, যে গঠনকারী প্রক্রিয়া দ্বারা এই ভূমিরূপগুলি সৃষ্টি হয়েছে। তাহলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলি কি কি দেখে নাও। যে সমস্ত প্রাকৃতিক ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের রূপ পরিবর্তিত হয়। তাহলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলবো না স্যার, যে সমস্ত আমাদের প্রাকৃতিক এবং রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের রূপ পরিবর্তিত হয়, যে সমস্ত প্রাকৃতিক কারণে, সেই কারণগুলিকে আমরা বলবো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া পরিবর্তিত হয় এবং ভাস্কর বিভিন্ন প্রকার ভাস্কর্য তৈরি হয়, তাকে আমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলবো। তাহলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটি কি না, যে সমস্ত আমরা প্রাকৃতিক শক্তি বা রাসায়নিক শক্তির প্রভাবে ভূমিরূপের নানা রকমের রূপ পরিবর্তিত হয়, সেই রূপগুলিকে আমরা বলবো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ঠিক আছে, চলো এবার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া যে রয়েছে, এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া দুই প্রকারের হয়। একটি অন্তর্জাত প্রক্রিয়া আর দ্বিতীয়টি বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া যেমন ভূমিকম্প, যেমন ভঙ্গিল পর্বতের যে সৃষ্টি হয়, সেই ভঙ্গিল পর্বতের সৃষ্টির কারণ যে অগ্নুৎপাত হয়ে থাকে, এটি মাটির ভেতরে কি ঘটনা ঘটছে তার কারণে হয়, মানে মাটির ভেতরে যে ঘটনাটি ঘটে তাকে আমরা বলবো অন্তর্জাত প্রক্রিয়া। আর এই অন্তর্জাত প্রক্রিয়ার ফলে এক্ষুনি বললাম আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়ে থাকে, ভূমিকম্প হয়ে থাকে। ঠিক আছে, আর এই সমস্ত ঘটনাগুলি আমরা ক্লাস 9-এ জেনে এসেছি। আর আমাদের যে ক্লাস 10-এ রয়েছে তা হলো বহির্জাত প্রক্রিয়া, মানে পৃথিবী ভেতরের যে অংশ তার বাইরে, মানে আমরা এই যে এলাকায় রয়েছি এর বাইরে কি কি কারণে পৃথিবীর নানা রকমের রূপ দেখা যায়। কোথাও তুমি দেখতে পাবে উঁচু, কোথাও মালভূমি দেখতে পাবে। তো এই রকম আকৃতির কারণ কি, তাই তুমি যদি জেনে নাও তাহলে তুমি বহির্জাত প্রক্রিয়ার ব্যাপারে সম্পূর্ণ জিনিস জেনে যাবে। তাহলে স্যার পৃথিবীর বাইরের আকৃতি গঠন কিভাবে হয়, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো বহির্জাত প্রক্রিয়া। পৃথিবীর ওপর কার্যকরী শক্তি যেমন নদী, বায়ু এবং হিমবাহ, এরা কখনো কখনো ক্ষয় করে থাকে, এরা কখনো কখনো
ক্ষয় করে থাকে, আবার কখনো কখনো এরা সঞ্চয় করে থাকে। আর এই ক্ষয় আর সঞ্চয়ের ফলে যে ভূমিরূপের সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলোকে আমরা বলবি বহির্জাত প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, তাহলে স্যার নদীর দ্বারা, বায়ুর দ্বারা, হিমবাহের দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ তাদেরকে বহির্জাত প্রক্রিয়া দ্বারা সৃষ্ট ভূমিরূপ বলবো। আর এই যে প্রক্রিয়া তাকে আমরা বলবো বহির্জাত প্রক্রিয়া। এবার দেখো বহির্জাত প্রক্রিয়া যদি কাকে বলে তোমার এক্সামে আছে তুমি কি লিখবে, তাহলে তোমাকে লিখতে হবে সূর্য তাপ, বৃষ্টিপাত, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দীর্ঘকাল ধরে, এটি 2 মিনিট 5 মিনিটে ঘটে যাওয়া প্রক্রিয়া নয়, হাজার হাজার বছর ধরে যখন সূর্যের তাপের ফলে, বৃষ্টিপাতের ফলে, হিমবাহের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ফলে যে ভূপৃষ্ঠের ওপর এই যে পরিবর্তন ঘটায় সেই পরিবর্তনকে আমরা বলবো বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে, এইবার কখনো কখনো বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য জিজ্ঞাসা করা হয়, তাহলে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কি কি তোমাকে খুব ভালোভাবে পড়ে যেতে হবে। দেখো সবার আগে কোথায় ঘটে এই বহির্জাত প্রক্রিয়া, এক্ষুনি বললাম বহির্জাত প্রক্রিয়া মানে পৃথিবীর ভেতরে নয় বাইরের দিকে ঘটে, বা পৃথিবীর কিছুটা ভেতরে ঘটে, পুরো ভেতরে নয়, কেন্দ্রের দিকে নয়। যদি তুমি এটা পৃথিবী মনে করো তাহলে এটা কেন্দ্র, আর এই যে বাইরের অংশ এই অংশটা হলো মাটি, আর এই মাটির কাছাকাছি যে অংশ রয়েছে এই মাটির কাছাকাছি অংশে আমাদের এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা বহির্জাত প্রক্রিয়াগুলি দেখা যায়। আর বাইরে বায়ু প্রবাহ হয়, এর ফলে আমাদের এই অংশগুলোতে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা শ্রেষ্ঠ ভূমিরূপ দেখা যায়। কোথাও উঁচু দেখতে পাবে পাহাড়, কোথাও তুমি গর্ত দেখতে পাবে যেখানে আমাদের নদী খাতের সৃষ্টি হয়, তো নানা রকমের ভূমিরূপ তুমি দেখতে পাবে। এর কারণ কি স্যার, এই বহির্জাত প্রক্রিয়া। তাহলে কোথায় হয় না স্যার, পৃথিবীর বাইরে হয়। এই প্রক্রিয়াটি মূলত আমাদের চোখের সামনে ভূপৃষ্ঠের উপরে বা মাটির সামান্য গভীর হয়ে থাকে, বেশি গভীরে নয়, মাটির সামান্য গভীরে হয় বা মাটির ওপরে হয়ে থাকে, যেটি আমরা নিজের চোখে দেখতে পাই। কিন্তু অনেক দিন ধরে এই প্রক্রিয়াটি ঘটতে থাকে, তাই জন্য আমরা বুঝতে পারি না যে কোথাও ক্ষয় হচ্ছে কোথায় সঞ্চয় হচ্ছে, আমরা বুঝতে পারি না। ক্ষয় আর সঞ্চয়ের ঘটনা হাজার হাজার বছর ধরে হয়ে থাকে। কোন কোন শক্তির দ্বারা হয়ে থাকে স্যার, না এই প্রক্রিয়া সব শক্তির মূল যে উৎস সেটা হলো সূর্য। খুব ভালো করে মনে রেখো, বহির্জাত প্রক্রিয়ার সমস্ত শক্তির মূল উৎস কি, বহির্জাত প্রক্রিয়ার কি কারণে হয়ে থাকে, এই শক্তি কোথা থেকে পায় না, সূর্য থেকে এই শক্তি আসে। ঠিক আছে, যেমন সূর্যের উত্তাপের কারণেই নদী, বায়ু, বৃষ্টিপাত এবং হিমবাহের মতো শক্তিগুলো তৈরি হয় এবং তার দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় বা সঞ্চয়প্রাপ্ত হয়, এবং এই ক্ষয় আর সঞ্চয়ের ফলেই তারা বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি হয়। আর এই শক্তিগুলি কোথা থেকে আসছে, ওই সূর্য থেকে আসে। কিভাবে স্যার সূর্য থেকে আসছে, তুমি যদি লক্ষ্য করো তাহলে সূর্য আমাদের ওপরে থাকে, আর সূর্যের কিরণে কি হয় না নদী প্রবাহিত হয়, বা এখানে আমাদের পাহাড় রয়েছে আর পাহাড়ের ওপর আমাদের বরফ রয়েছে। এই সূর্যের তাপে এই যে বরফ, এই বরফ গলে জলে পরিণত হয়, আর জলে পরিণত হয়ে সে পাহাড়ের গা বেয়ে ভেসে আছে, আর বেয়ে বেয়ে এসে সমভূমি দিয়ে নদীটি প্রবাহিত হয়। আর এই যখন নদী প্রবাহিত হবে সে তার আশেপাশে ধাক্কা লাগাবে, ধাক্কা লাগলেই ক্ষয় হবে, আর যে ক্ষয়ের ফলে যে মাটি সৃষ্টি হবে, নুড়ি বালি কাঁকর সৃষ্টি হবে, সেইগুলি সে কোথাও না কোথাও নিয়ে গিয়ে আশেপাশে জমা রাখবে, তখন সঞ্চয় হবে। আর এই নদী যে প্রবাহিত হচ্ছে এর কারণ কি না, এই সূর্য যে ছিল, সূর্য মামা এ আমাদের বরফটাকে গলিয়ে দিয়েছে, এর ফলে নদী প্রবাহিত হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে সমস্ত যে কারণ রয়েছে, সমস্ত শক্তির মুখ্য উদ্দেশ্য কি না এই আমাদের সূর্য। ঠিক আছে, আর বহির্জাত প্রক্রিয়া কিসের দ্বারা সৃষ্টি হয়, বহির্জাত প্রক্রিয়ার শক্তির উৎস কি, তুমি বলবে সূর্য। ঠিক আছে, এরপরে দেখো কি কোন দিকে হয় না পৃথিবীর মূলত ভূমি বরাবর বা অনুভূমিকভাবে কাজ করে, মানে উপর নিচে যদি কোনো ক্ষয় বা সঞ্চয় হয়ে থাকে উপরে বা নিচে, তখন আমরা একে বলি উলম্ব। কি বলবো, উলম্ব বলবো। ঠিক আছে, উপরে নিচে কোনো ঘটনা ঘটলে, যদি আমি এরকম দাঁড়িয়ে আছি, আমি যদি উপরের দিকে এরকম করে লাফ খাই তখন একে আমরা বলবো উলম্বভাবে লাফ খাচ্ছি। কিন্তু অনুভূমিকভাবে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি ভূমি বরাবর এই দিকে যদি সরে যাই তাহলে আমি উপরের দিকে না গিয়ে ভূমি বরাবর সরে গেলাম, তখন একে বলা হবে
অনুভূমিক, ঠিক আছে। আর তুমি যদি এইভাবে আমাদের ভূপৃষ্ঠকে দেখো, এখানে পাহাড় রয়েছে এইভাবে, ঠিক আছে। আর যে বায়ু প্রবাহিত হবে সে এই মাটির গা ঘেয়ে প্রবাহিত হবে, উপর থেকে নিচে এরকম বায়ু হাওয়া দেয়, উপরে নিচে উপরে নিচে এরকম হয় না। ভূমি বায়ু প্রবাহিত হয় কেমন, এই দিক থেকে এই দিকে প্রবাহিত হবে, না হলে এদিক থেকে এদিকে প্রবাহিত হবে, মানে এই ভূমির বরাবর প্রবাহিত হয়। ওটাই বলছে যে দিক কোন দিকে থাকে, না এই প্রক্রিয়াগুলি মূলত ভূমি বরাবর ঘটে থাকে। নদী প্রবাহিত হবে, নদী কি এখান থেকে নদী আস্তে আস্তে হঠাৎ আকাশের দিকে চলে যাবে? কখনোই হবে না। নদী এখান থেকে স্যার, এখান থেকে আমরা মাটি বরাবর সে যাবে নদীটিও, তাহলে একেও অনুভূমিক ভাবে হয়ে থাকে। এখানে তোমার হিমবাহ থাকে, বরফ, ঠিক আছে। এই বরফ যখন উপর আসবে তো এই মাটি বরাবর নিচের দিকে আসবে, সে উপরের দিকেও যাবে না আর নিচের দিকে মাটির ভেতরেও ঢুকেও যাবে না, তাহলে উলম্ব ভাবে হয় না স্যার, এটি অনুভূমিক ভাবে হয়ে থাকে। তাই দিক কোন দিকে, না অনুভূমিক ভাবে হয় বহির্জাত প্রক্রিয়া। এরপরে দেখো গতি, এটি কি খুব দ্রুত গতিতে হয়? এক্ষুনি আমি দেখলাম নদী আমাদের একটি পাড়কে ক্ষয় ভেঙে দিয়েছে, সঙ্গে সঙ্গে একদম খুব দ্রুত গতিতে হয়ে থাকে কি? হ্যাঁ, কিছু কিছু ইয়ে রয়েছে দ্রুত গতিতে হয়, কিন্তু বহির্জাত প্রক্রিয়া বেশিরভাগটাই আমাদের খুব ধীরে ধীরে হয়ে থাকে। কিন্তু নদীর পাড়ের যে ভাঙন, এটি খুব দ্রুত গতিতে হয়, ঠিক আছে। কিছু কিছু ব্যতিক্রমও থাকে, কিন্তু আমরা সাধারণত যদি বলা হয় কি বহির্জাত প্রক্রিয়ার গতি কেমন, না খুব ধীর গতি সম্পন্ন, মানে এটি অত্যন্ত ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া। তবে কিছু ক্ষেত্রে খুব দ্রুত গতিতেও এটি কাজ করে, যেমন হঠাৎ নদীর পাড় যে ভেঙে যায়, পাহাড় হঠাৎ করে ধসে পড়ে যায়, এইগুলি খুব তাড়াতাড়ি হয়ে থাকে। কিন্তু সাধারণত যে বায়ুর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলি সৃষ্টি হয়, হাজার হাজার বছর ধরে বায়ু প্রবাহের ফলে এই ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে। তাহলে ধীর গতিতে হয়ে থাকে বেশিরভাগ প্রক্রিয়া, কিন্তু কিছু ব্যতিক্রম, যেমন নদীর পাড়ের হঠাৎ ভেঙে যাওয়া আর পাহাড়ের ধস নামা, এই দুটি ছেড়ে বাকি যে সমস্ত বহির্জাত ভূমিরূপগুলি দেখতে পায়, বহির্জাত প্রক্রিয়া দেখতে পায়, সব খুব ধীর গতি সম্পন্ন। বুঝে গেছো? চলো, এর ফলে কি হয় না, উচ্চতায় যদি দেখো তাহলে বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয় কার্যের ফলে উচ্চতা হ্রাস পায়, আবার সঞ্চয়ের ফলে উচ্চতা বৃদ্ধি পায়, মানে বেড়েও যেতে পারে উচ্চতা, আবার উচ্চতা কমেও যেতে পারে। তাহলে বহির্জাত প্রক্রিয়ার ফলে উচ্চতায় কি পার্থক্য দেখা যায়, না স্যার এর ফলে উচ্চতা কমেও যেতে পারে, আবার উচ্চতা বেড়েও যেতে পারে, মানে বৃদ্ধিও পেতে পারে। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? এরপরে দেখো ভূমির সমতা, মানে ভূমির কমেও যায় আবার বৃদ্ধিও পায়, উঁচুও হয়ে যায়, এর ফলে এক সাধারণ তল গঠন করে। ঠিক আছে, এখানে আমি যদি একটি ছবির দ্বারা তোমাকে বোঝাতে চাই তুমি বুঝতে পারবে। দেখো, তাহলে এটি আমাদের মনে করো ভূমি, এইদিকে পাহাড় রয়েছে। এবার এখান থেকে যখন হাওয়া দেবে, এই হাওয়ার ফলে এই পাহাড়ের কিছু কিছু অংশ ধসে ধসে যাবে, ক্ষয় হবে। এবার ক্ষয় হওয়ার পরে এখান থেকে তো ক্ষয় হয়ে গেল, কিন্তু ওটি আমাদের নদীর দ্বারা বাহিত হয়ে আবার এখানে এসে এই যে অন্তত নিচু জায়গা, অপেক্ষাকৃত যে নিচু জায়গা, এখান থেকে এটা নিচু, এই কণাগুলি জমা হয়ে হয়ে এখানে এসে জমা হবে, ধীরে 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 এখানে জমা হবে, জমা হয়ে 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 এই অংশটা ক্ষয় হতে থাকবে, আর এই জায়গায় সমান হতে হতে এক সময় এমন অবস্থা আসবে এই জায়গাটা একদম সমতল হয়ে যাবে। এটি একদিনই হবে, একদিনে হওয়ার নয়, এটি অত্যন্ত ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া, আর হাজার হাজার বছর ধরে এরকম ক্ষয় হবে আর এইদিকে সঞ্চয় হবে, আর এর ফলে যে ভূমিরূপ সৃষ্টি হবে তাকে আমরা বলবো, যদি এই রকম তুমি ভূমিরূপ দেখো তাহলে বাতাস দিতে পারে, আর বাতাসের ফলে এই অংশ ক্ষয় হবে, ক্ষয় হওয়ার পরে এই জায়গায় গিয়ে সঞ্চয় হবে, এখানে গিয়ে সঞ্চিত হবে, এখানের অংশ এই জায়গায় ক্ষয় হয়ে এখানে সঞ্চিত হবে, তার ফলে ধীরে 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 এই যে উচ্চতা কমে আসবে আর এর উচ্চতাটা বেড়ে যাবে, এর ফলে একটি এক সময় সাম্যাবস্থার সৃষ্টি হবে, এরকম একটা সমতল ভূমির সৃষ্টি হবে। আর এই প্রক্রিয়াটাই হলো বহির্জাত প্রক্রিয়া, আর বহির্জাত প্রক্রিয়ায় কি হয়, ভূমির সমতার সৃষ্টি হয়। ঠিক আছে, ধীরে ধীরে ভূমি সমতল হয়ে যাবে। আর বলুন স্যার আর কি হবে, না তুমি যদি দেখো তাহলে এই যে বহির্জাত প্রক্রিয়া, এই বহির্জাত প্রক্রিয়ার ধরন কেমন, না দ্রুত
তা অনুসারে বহির্জাত প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, দু ধরনের হয়, ধীর বহির্জাত প্রক্রিয়া আর দ্রুত বহির্জাত প্রক্রিয়া। ধীর বহির্জাত প্রক্রিয়া তোমাকে বললাম যে বাতাস দিয়ে পাহাড় ক্ষয় পেয়ে 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 এক সময় দুটি স্থান, উঁচু স্থান আর নিচু স্থান দুটো একদম সমতল হয়ে যাবে, তাকে আমরা বলবো ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া। ঠিক আছে। আর নদীর পাড়ের ভাঙন আর পর্বতের ধস নেমে যাওয়া, পাহাড়ের ধস হয়ে যাওয়া, এগুলি দ্রুত গতি সম্পন্ন প্রক্রিয়া। এবার আসো যে স্যার বহির্জাত প্রক্রিয়ায় কোন কোন পদ্ধতিতে হয়ে থাকে, কোনো পদ্ধতি আছে কি এই প্রক্রিয়া হওয়ার? হ্যাঁ, এই পদ্ধতি তিন প্রকারে হয়ে থাকে। তাহলে বহির্জাত প্রক্রিয়ার কয়টি পদ্ধতি? তিনটি, আরোহণ, অবরোহণ আর জৈবিক প্রক্রিয়া। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় বহির্জাত প্রক্রিয়া কয় প্রকার, তুমি বলবে বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলি তিন প্রকার। বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতি তিন প্রকার, অবরোহণ, আরোহণ আর পর্যায়ন। তোমাকে আমি সহজ করে বলে দিচ্ছি, দেখো অবরোহণ, অব মানে অবনমন, নেমে যাওয়া, ক্ষয় হওয়া, মানে এতে উচ্চতা কমে যায়। অবরোহণে কি হবে? কমে যাবে বা ক্ষয় পাবে। ঠিক আছে। কোনো ভূমি মাটি ক্ষয় হয়ে গেলে, উচ্চতা কমে গেলে তাকে বলা হয় অবরোহণ। আরোহণ মানে কোনো পর্বত আরোহী কি করে? পাহাড়ে উপর দিকে উঠে যায়। তাহলে পাহাড়ে উপর দিকে ওঠা মানে নিচু জায়গা ছিল আর সেই নিচু জায়গা উঁচু হয়ে যাচ্ছে। ঠিক আছে। নিচু থেকে উঁচু যাওয়া মানে স্যার উচ্চতা কি হবে? এতে বেড়ে যাওয়া, আর এই উচ্চতা বেড়ে যাওয়া তাকে আমরা বলবো আরোহণ। ঠিক আছে। আর জৈবিক প্রক্রিয়া কি না, জৈবিক প্রক্রিয়া তুমি দেখবে কিছু কিছু প্রাণী আছে বা মানুষ আছে, সে কি করে না মাটি খুঁড়ে 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 একটি আলাদাই ভূমিরূপ সৃষ্টি করে। মেনে নাও এখানে তোমার মাটি রয়েছে আর নিচে কয়লা রয়েছে, আর কয়লা পাওয়ার জন্য মানুষ কি করবে? এটাকে খুঁড়তে থাকবে, খুঁড়ে 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 এই অংশ থেকে কয়লাটা বের করে নেবে। তখন এই যে অংশ, এর একটি আলাদাই আকৃতি দেখা যাবে। এই আকৃতি কিসের দ্বারা সৃষ্টি হয়? মানুষের দ্বারা। বা কোনো প্রাণীকে দেখবে, যেমন তুমি যদি দেখো তাহলে উইয়ের ঢিবি দেখতে পাবে। কোনো কোনো জায়গায় অনেক বেশি পিঁপড়ে যদি থাকে তাহলে পিঁপড়েরা ঘর বানিয়ে একটি আলাদা রকমই ভূমিরূপ সৃষ্টি করে দেয়। এই রকম যে প্রাণীর দ্বারা যে ভূমিরূপগুলি সৃষ্টি হয় তখন তাকে আমরা বলবো জৈবিক প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট। ঠিক আছে। তাহলে স্যার কোনো জায়গায় অবরোহণ হবে মানে উচ্চতা কমে যাবে, আরোহণ হবে উচ্চতা বেড়ে যাবে। এই দুটি মেনলি পদ্ধতি হয়ে থাকে আমাদের বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতির মধ্যে। আর তৃতীয় যে পদ্ধতি সেটি হলো জৈবিক প্রক্রিয়া। ঠিক আছে। তাহলে এখানে তোমরা দেখতে পাবে কি এটা উচ্চভূমি ছিল, কিন্তু ধীরে ধীরে ক্ষয়ী ভবনের ফলে এই জায়গাটি আমাদের ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হওয়ার ফলে এইখান থেকে যে বালিগুলি ছিল, কাঁকড়গুলি ছিল, এখানে এসে জমা হয়ে যাচ্ছে, আর এর ফলে এই জায়গাটির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, একে বলা হবে আরোহণ। আর এখানকার উচ্চতা কমে যাচ্ছে, একে বলা হবে অবরোহণ। ঠিক আছে। আর এই দুটি প্রক্রিয়া যখন একসাথে ঘটবে তাকে বলা হয় পর্যায়ন। এখানে একদম পরিষ্কারভাবে তোমাদের লেখা রয়েছে, এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো স্যার অবরোহণ তাহলে কাকে বলছি না, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের কোনো উঁচু অংশ ক্ষয় পেয়ে উচ্চতা কমে যায়। তাহলে কি হলো? উচ্চতা যদি উঁচু স্থানের কমে যায় তাকে আমরা বলবো অবরোহণ। পাহাড় বা মালভূমির মতো উঁচু জায়গাগুলো যখন রোদ, বৃষ্টি বা নদীর ধাক্কায় ভেঙে ছোট হয়ে যায় সেটাই অবরোহণ। খুব সহজে বুঝে নাও কি কোনো স্থান যদি ভেঙে ছোট হয়ে যায় তাকে আমরা অবরোহণ বলবো, কারণ উচ্চতা কমে গেছে। অবরোহণে সহায়ক প্রক্রিয়াগুলি কি কি না, অবরোহণ হওয়ার কিছু প্রক্রিয়া রয়েছে, যেমন আবহ বিকার, ক্ষয়ী ভবন, পুঞ্জিত ক্ষয়। এগুলিও আমরা জেনে নেব কি আবহ বিকার কিভাবে হয়ে থাকে, ক্ষয়ী ভবন কি, পুঞ্জিত ক্ষয় কি, এরপরে জানবো। এবার অবরোহণ তুমি জেনে নাও। বলেছি কি না স্যার উচ্চতা যদি কোনো জায়গার বেড়ে যায় ধীরে ধীরে সঞ্চয়ের ফলে তাকে আমরা বলবো আরোহণ। যে প্রক্রিয়ায় নদী, বায়ু বা হিমবাহের দ্বারা বাহিত পলি, বালি, কাঁকর প্রভৃতি নিচু স্থানে সঞ্চিত হয়ে মানে জমে গিয়ে ভূমির উচ্চতা বেড়ে যায় তাকে আমরা বলবো আরোহণ। ঠিক আছে। এই প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি ঘটে, যতক্ষণ সমান না হয় ততক্ষণ পর্যন্ত আরোহণ প্রক্রিয়া চলতে থাকে। মানে তোমার এইরকম উচ্চতা রয়েছে, ঢেউ খেলানো, এই জায়গায় কি হবে স্যার না ক্ষয়ের ফলে এই জায়গার অবরোহণ হবে। অবরোহণ হবে।
আর এই অবরোহণের ফলে এই নুড়ি বালি তো আর এখানেই জমা থাকবে না, এটি ধীরে ধীরে এই নিচু স্থানে এসে সঞ্চিত হবে, এখানে সঞ্চিত হবে। এর ফলে এই উচ্চতা বেড়ে যাবে, আর উচ্চতা বেড়ে যাওয়া তাকে আমরা বলি আরোহণ। এখানে স্যার আরোহণ হবে। আর ঠিক ওপরে যে এই স্থানটা, এখানে কি হলো, অবরোহণ হলো। ঠিক আছে, তো অবরোহণের ফলে উচ্চতা কমে যাবে আর আরোহণের ফলে উচ্চতা বেড়ে যাবে। এই প্রক্রিয়ায় সঞ্চয়জাত ভূমিরূপের সৃষ্টি হয়। তাহলে আরোহণের ফলে কি হয়, সঞ্চয়জাত ভূমিরূপের সৃষ্টি হয়। মনে রেখো, যে সমস্ত সঞ্চয়জাত ভূমিরূপ, ওই সঞ্চয়জাত ভূমিরূপগুলি কেন সৃষ্টি হলো, তা আরোহণের ফলে সৃষ্টি হলো। ঠিক আছে, আর যদি জিজ্ঞাসা করা হয় অবরোহণের বৈশিষ্ট্য, তুমি বলবো এতে উচ্চতা কমে যায়, এতে যতক্ষণ না পর্যন্ত সাম্য অবস্থা আছে ততক্ষণ পর্যন্ত অবরোহণ চলতে থাকে। অবরোহণের ফলে ক্ষয়জাত ভূমিরূপের সৃষ্টি হয়। ঠিক আছে, এবার আরোহণ প্রক্রিয়ায় গঠিত কোন কোন ভূমিরূপ দেখা যায়, যে স্যার আরোহণ প্রক্রিয়ায় ঘটে থাকে না, লোয়ে সমভূমি, কোনো একটি স্থান থেকে ধুলো বালি এগুলি উড়ে গিয়ে অন্য স্থানে যদি জমা হয়, সেখানে সমভূমি সৃষ্টি হতে পারে, তাকে লোয়ে সমভূমি বলা হয়। যেমন গৌবি মরুভূমিতে থেকে বালি উড়ে গিয়ে হোয়াংহো সমভূমি গঠিত হয়েছে। বদ্বীপ ও এইভাবে পাহাড় থেকে আমাদের নুড়ি বালি পাথর ক্ষয় হয়ে নদী সে যেখানে জমা হয় পতিত হয়, সেখানে গিয়ে সে জমা করে দেয় সেই বালিগুলিকে। এর ফলে বদ্বীপ সৃষ্টি হয়ে থাকে। বালিয়াড়ি বায়ুর দ্বারা সৃষ্টি হয়, স্বাভাবিক বাঁধ নদীর দ্বারা সৃষ্টি হয়, পূর্বদেশীয় বাঁধ নদীর এর দ্বারা সৃষ্টি হয়। তো এই সমস্ত যে ভূমিরূপ রয়েছে এগুলি আরোহণের ফলে সৃষ্টি হয়, মানে সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়, সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। ঠিক আছে, এবার জৈবিক প্রক্রিয়া। তো তৃতীয় যে আমাদের প্রক্রিয়া রয়েছে তা হলো জৈবিক প্রক্রিয়া। এটি কি, এটিও আমি তোমাকে বলে দিয়েছি কি কেঁচোর দ্বারা, ইঁদুর দ্বারা মাটি খোঁড়ার ফলে বা মানুষের দ্বারা খনিজ সম্পদ উত্তোলনের ফলে কোনো স্থানের ভূমির আকৃতি পরিবর্তন হয়ে গেলে তাকে আমরা বলবো জৈবিক প্রক্রিয়া। উদ্ভিদ প্রাণী ও মানুষের কার্যাবলীর মাধ্যমে ভূমিরূপের যদি পরিবর্তন হয় তাকে আমরা জৈবিক প্রক্রিয়া বলি। এরপরে খুব ইম্পর্টেন্ট যে টপিক, পর্যায়ন কাকে বলি। পর্যায়ন কাকে বলি, এটি অনেকবার পরীক্ষায় আসে আর খুবই ইম্পর্টেন্ট। এবার আসবো আমরা পর্যায়ন কাকে বলি, খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা একদম মন দিয়ে পর্যায়নটাকে শিখে নাও। ঠিক আছে, দেখো, অবরোহণ মানে স্যার ক্ষয় হয়ে যাবে, উচ্চতা কমে যাবে। আরোহণ মানে সঞ্চয়ের ফলে উচ্চতা বেড়ে যাবে। এই দুটি প্রক্রিয়া যদি একসাথে হয় তখন অসমতল ভূমিভাগ একটি সাধারণ তলে পরিণত হয়। এটি উচ্চভূমির এই অংশ ক্ষয়ে গিয়ে এখানে এসে জমা হবে, আর এই অংশ স্যার ধীরে 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 জমা হতে হতে উঁচু হতে থাকবে, আর এখান থেকেও জমা হবে এদিকে, এখান থেকে এদিকে জমা হবে। তো এখানে উঁচু হয়ে হয়ে আর এই জায়গাটা নিচু হয়ে হয়ে স্যার এক সময় কি হবে, দেখা যাবে কি এক সময় এই রকম করে সমান অংশ সৃষ্টি হয়ে সমতল ভূমি, এই জায়গাটি এইভাবে সমতল হয়ে যাবে। আর সমতল হয়ে গেলে এই প্রক্রিয়াটিকে বলা হয় পর্যায়ন। কে নাম দিয়েছে এই প্রক্রিয়াটাকে পর্যায়ন, তাহলে তুমি মনে রেখো 1904 সালে জি কে গিলবার্ট এই শব্দটি প্রথম প্রয়োগ করেন, গ্রেডেশন যাকে পর্যায়ন বলা হয়। গ্রেডেশন বা পর্যায়ন এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন, তো জি কে গিলবার্ট 1904 সালে। ঠিক আছে, আর চেম্বারলিন আর স্যালিসবারি এই ধারণাটিকে জনপ্রিয় করে তোলেন, মানে তিনি স্যালিসবারি আর চেম্বারলিন তিনি এই পরীক্ষা নিরীক্ষা করে আরও এই প্রক্রিয়াটাকে আরও তিনি উঁচু করে সবার কাছে পৌঁছে দেন। তাই চেম্বারলিন আর স্যালিসবারির নামটাও আমরা মনে রাখবো। আর জি কে গিলবার্ট তিনি এই পর্যায়নের ধারণাটি প্রথম দিয়েছিলেন। ঠিক আছে, আর তাহলে পর্যায়নকে যদি সহজভাবে জানতে হয় এর সূত্র কি পাবে না, পর্যায়ন মানে স্যার অবরোহণ আর আরোহণ এই দুটি মিলিত হয়ে কি হয়, পর্যায়ন। ঠিক আছে, খুবই সহজ, এতে মাথা ঘামানোর কিছু নেই, খুবই সহজ জিনিস। বৈশিষ্ট্য, তাহলে পর্যায়নের বৈশিষ্ট্যও তুমি জুড়ে দেবে কি, পর্যায়নকে ক্রমায়ন প্রক্রিয়াও বলা হয়, মানে পর্যায়নের আরেক নাম কি, ক্রমায়ন প্রক্রিয়া। খুব ভালোভাবে মনে রেখো, পর্যায়ন না লিখে যদি লিখে দেওয়া হয় ক্রমায়ন প্রক্রিয়া কাকে বলি, তুমি বলবে হ্যাঁ আমি তো পড়িনি স্যার, কি হবে আমার, না, পর্যায়ন
পর্যায়নের আরেক নাম ক্রমায়ন প্রক্রিয়া, তুমি মনে রাখবে। পর্যায়নের ফলে ভূমিভাগ সমতলে পরিণত হয়, ধীরে ধীরে, খুব দ্রুত গতিতে নয়, খুব ধীরে ধীরে সমতল ভূমিতে পরিণত হবে, উঁচু ভূভাগ আর নিচু ভূভাগ, তখন তাকে বলবো পর্যায়ন। এতে অবরোহণ আর আরোহণ সম্মিলিতভাবে ঘটে থাকে এবং অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফলকেই পর্যায়ন বলা হয়। তাহলে এই তিনটি বৈশিষ্ট্য যেটা তুমি আগেও জেনেছো এখনো লিখে দেবে খুব সহজভাবে, হয়ে গেল। এইবার দেখো আর একটি প্রক্রিয়া যাকে আমরা নগ্নি ভবন বলবো। এবার নগ্নি ভবনটা থেকেও তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, নগ্নি ভবন কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সহজভাবে বৈশিষ্ট্য আলোচনা করে দেব, তারপরে আমাদের ক্লাসটা শেষ হবে। পার্থক্যও দেখে নেব, অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্যটাও দেখে নেব। চলো, নগ্নি ভবন কাকে বলে? তাহলে যখন আবহবিকার, পুঞ্জিতক হয় এবং ক্ষয়ীভবন, এই তিনটি প্রক্রিয়া মিলে ওপরের শিলাস্তরকে সরিয়ে দেয় এবং নিচের শিলাকে বাইরে বের করে আনে তা বা নগ্ন করে দেয়, তখন তাকে নগ্নি ভবন বলে। নগ্ন কথার অর্থ হলো ল্যাংঠা করে দেওয়া। কাপড় খুলে কাউকে যদি ল্যাংঠা করে দেওয়া হয় তখন তাকে কি বলা হবে? নগ্ন করে দিয়েছে, ল্যাংঠা করে দিয়েছে, একেই বলা হয় নগ্নি ভবন ভূগোলের ভাষায়। যেমন দেখো, এটা আমার একটি শিলা ছিল, ঠিক আছে, এইবার এই শিলার ওপর অনেক দিন ধরে বায়ু প্রবাহিত হচ্ছে, হাওয়া লাগছে 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 লাগছে, লেগে 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 কি হবে, এর যে বাইরের স্তর রয়েছে, এই বাইরের স্তর ক্ষয়ে যাবে। আরে বাইরের স্তর যখনই ক্ষয়ে যাবে তখন এর ভেতরের যে স্তর ছিল সেটি বাইরে বেরিয়ে আসবে, এর বাইরের স্তরটি বেরিয়ে আসবে, আর এই অংশগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে নিচে পড়ে যাবে, এই অংশগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে এখানে নিচে পড়ে যাবে, আর তখন একটি ভেতরের যে অংশ ছিল সেটি স্যার বাইরে দেখা যাবে। মানে এই যে শিলা ছিল এই শিলাকে ক্ষয়িয়ে দিয়ে সে একটি নতুন শিলা গঠন করেছে বা তার ভেতরের অংশকে বাইরে করে দিয়েছে। তাহলে ওপরের শিলাস্তরকে সরিয়ে দেয় এবং নিচের যে শিলাস্তর ছিল, এর নিচে যে শিলাস্তর, এই শিলাস্তরটি ছিল, একে বাইরে বের করে এনেছে বা নগ্ন করে দিয়েছে, তাকে আমরা নগ্নি ভবন বলবো। ঠিক আছে, এরপরে দেখো বৈশিষ্ট্য কি না, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীবহন ভবন, এই তিনটি প্রক্রিয়া একসাথে এখানে ঘটে। ঠিক আছে, তাহলে নিচের শিলাস্তরকে উন্মুক্ত করে, মেনে নাও তোমার এখানে কিছু হয়েছিল, ঘা হয়ে গিয়েছিল, তারপরে তোমার ঘাটা ভালো হয়ে গেছে, উপরের চামড়াটা উঠে গেছে, তো উপরের চামড়াটা যদি তুলে দাও তখন নিচে একটি নতুন চামড়া বেরিয়ে আসবে, নিচের চামড়া, সেই ঘটনাটাকে আমরা নগ্নি ভবন বলবো। মানে উপরের চামড়াটা উঠে দিয়ে তুলে দিয়ে একটি নতুন চামড়া এসে যাওয়া। ঠিক আছে, এটি কেন হয় না, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীভবন এই তিনটি প্রক্রিয়া একসাথে কাজ করলে তখনই হয়ে থাকে। ঠিক আছে, নগ্নি ভবনে আর কি হয় না, নগ্নি ভবনে ভূমির উচ্চতা হ্রাস পেয়ে থাকে, হ্রাস মানে কমে যেতে থাকে, ভূমির উচ্চতা কমে যায় নগ্নি ভবনের ফলে। সূত্র কি, নগ্নি ভবন, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীভবন, এই তিনটিকে একসাথে বলা হয় নগ্নি ভবন। আর আমরা এর আগে জেনেছি পর্যায়ন কি না স্যার, পর্যায়ন হলো আমাদের আরোহণ আর অবরোহণ এই দুটিকে মিলিত করে, আরোহণ আর অবরোহণ এই দুটিকে মিলিত করে বলা হয় পর্যায়ন। আর নগ্নি ভবন কি না, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীভবন এই তিনটিকে মিলিত করে আমাদের নগ্নি ভবন। আবহবিকার মানে আবহাওয়ার কারণে কোনো শিলা যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তাকে আবহবিকার বলা হয়। পুঞ্জিত ক্ষয় মানে তাপমাত্রা বাড়া বা কমার ফলে যদি কোনো পাথর যদি ভেঙে যায় তখন পুঞ্জিত ক্ষয়। ক্ষয়ীভবন কাকে বলে, কোনো অংশ এমনিতেই বাতাস লাগলো, নদীর জল লাগলো, তার ফলে যদি ক্ষয়ে যায় তাকে ক্ষয়ীভবন। ঠিক আছে, এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের যে পার্থক্যগুলি জিজ্ঞাসা করা হয় সেই পার্থক্যে আসো। অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, কখনো কখনো পুঞ্জিত ক্ষয় ও আবহবিকারের মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করা হয়, কখনো কখনো ক্ষয়ীভবন আর নগ্নি ভবনের মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করা হয়। ক্ষয়ীভবন ও নগ্নি ভবন এই তিনটে পার্থক্য তোমরা মনে করে নিও। ঠিক আছে, ক্ষয়ীভবন, নগ্নি ভবন, আবহবিকার আর পুঞ্জিত ক্ষয়, আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়
এটি যদিও অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও দিয়ে দিলাম, দেখে নিও। ক্ষয়ীভবন, অগ্নিভবন, আবহবিকার আর পুঞ্জিত ক্ষয়। এখন আমরা দেখব অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য। এটি আগেও জেনে নিয়েছি, তাই মনে রাখতে খুবই সুবিধা। তাহলে অবরোহণ কি প্রক্রিয়া? না এটিতে স্যার ক্ষয় হয়ে থাকে, এটি একটি ক্ষয় প্রক্রিয়া। আর আরোহণ কি? না স্যার এটি সঞ্চয় প্রক্রিয়া, যেটি আমরা পড়ে নিয়েছি এর আগে, সেটাই মনে রাখবো। তাহলে প্রক্রিয়া কি? ক্ষয় আর সঞ্চয়ের মধ্যে পার্থক্য রয়েছে। উচ্চতাতে কি পার্থক্য হয়? না এতে উচ্চতা স্যার কমে যায়, অবরোহণে উচ্চতা কমে যায়, আর আরোহণে স্যার উচ্চতা বেড়ে যায়। দেখো পর্যায় কি? না এই যে অবরোহণ, এটি যৌবন পর্যায়ে হয়ে থাকে, মানে খুব একদম নদী যখন সৃষ্টি হলো, সে যৌবন পর্যায়ে তাকে বলা হয়, তখন সে সৃষ্টি হয়, উচ্চ গতিতে সৃষ্টি হয় নদীর। আর অবরোহণ কোথায় হয়? না বার্ধক্য পর্যায়ে হয়ে থাকে। বার্ধক্য পর্যায়ে কি হয়? আমাদের এই আরোহণ হয়ে থাকে, মানে সঞ্চয় হয়ে থাকে। ঠিক আছে, সঞ্চয় হয়ে থাকে। আর এটি তো ক্ষয়ের প্রক্রিয়া। এটি মূলত বিনাশমূলক প্রক্রিয়া। কোনো জায়গায় যদি ভেঙে যায় তাহলে কি হবে? ধ্বংস হবে। তাহলে এটি বিনাশমূলক প্রক্রিয়া। আর এটি গঠনমূলক প্রক্রিয়া। কেন গঠনমূলক? কারণ সেখানে মাটি জমা হয়ে হয়ে ধীরে 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 আরো উচ্চতা বৃদ্ধি পাবে, তো এটি গঠনমূলক প্রক্রিয়া। এই আরোহণের ফলে বা ক্ষয়ের ফলে কোন ভূমিরূপে সৃষ্টি হয়? না স্যার গিরিখাতের সৃষ্টি হয় আমাদের নদীর ক্ষয়ের ফলে। ঠিক আছে, মন্থকূপ ও এই নদীর ক্ষয়ের ফলে সৃষ্টি হয়, যুগেন বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এইগুলি হলো আমাদের ক্ষয় বা অবরোহণের ফলে সৃষ্ট প্রক্রিয়া। আর লোয়েস বদ্বীপ, পুরোদেশীয় বাঁধ, প্লাবন ভূমি, এগুলি আরোহণের ফলে বা সঞ্চয়ের ফলে সৃষ্ট প্রক্রিয়া। তাহলে এখানে আমাদের আজকের এই চ্যাপ্টারের কিছু অংশ, ফার্স্ট পার্ট আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, পার্ট নম্বর আমাদের 1 কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে পার্ট 2 আসবে। ঠিক আছে, সেখানে আমরা নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ জানবো, নদী কোন কোন পদ্ধতিতে ক্ষয় করে তা জানবো, তারপরে হিমবাহের ক্ষয় সঞ্চয়ের ফলে, তারপরে বায়ুর ক্ষয় সঞ্চয়ের ফলে। চ্যাপ্টার আমাদের শেষ। তোমার এক একটা চ্যাপ্টারকে আমি এক একটা করে খুব ভালোভাবে শেষ করব। তোমরা আমার এই ক্লাসটি তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে, আর বলে দিও কি একদম ভালোভাবে যদি তোমাকে পড়তে হয় তাহলে এইভাবে তুমি পড়তে পারো। ঠিক আছে, তোমার সাথে আমি 2027 পর্যন্ত যতক্ষণ না তুমি মাধ্যমিক দিতে পারো ততক্ষণ আমি থাকবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে রাখো। জয় হিন্দ, জয় ভারত।